কথায় বলে চোরে নিয়ে গেলে তাও কিছু না কিছু রেখে যায়, কিন্তু আগুনে ধরলে সব পুড়ে তারপরে যায়। ফায়ার সার্ভিস আসতে আসতে 1 ঘন্টা লাগিয়ে দেয়। প্রতিবেশীরা তার মধ্যে সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু কি কারণে আগুনটা লেগেছে তা এখনো ধরতে পারেনি। জাঙ্কুক খবর পেয়ে তার দলবল নিয়ে চলে এসেছে। বোগামের শখের বাড়িটা বেশ অনেকটাই পুড়ে শেষ। আগুন লেগেছে বুঝতে পারেন সবার প্রথমে বোগাম নিজে। তিনি চিৎকার করে ওঠেন, তে ছুটে আসে, তাকে আগে বের করে দেন বোগাম। লিসা ঘুমের ওষুধ খেয়ে ঘুমান, তাকে টেনে বের করতে গিয়ে বোগাম নিজেই আটকা পড়ে যান। তাকে গিয়ে বের করে আনে জাঙ্কুক। বোগামের ডান পাশে বেশ অনেকটাই পড়ে গেছে, তাকে আপাতত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডক্টর জানিয়েছে ভয়ের কিছু নেই। তে চুপচাপ এক কোণে বসে ফুপিয়ে কান্না করছে। লিসা কেবিনের ভিতর রয়েছে, এত সময় সে তের কাছেই ছিল, তবে বোগামকে বেডে দিয়েছে শুনে সে ভিতরে চলে গেছে। জাঙ্কুক ডক্টরের সাথে কথা বলে বাইরে আসে, তের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, বড্ড ক্লান্ত দেখাচ্ছে। ধূপধাপ পা ফেলে এসে তের থেকে দূরত্ব বজায় রেখে বসে পড়ে। শরীরে তার টি শার্ট আর ট্রাউজার বাসায় যেভাবে ছিল সেভাবেই বের হয়েছে। পকেটে হাত দিয়ে টিস্যু খুঁজলো, তবে টিস্যু না পেলেও একটি রুমাল পেল। সেটা তের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে সাহসী মেয়ে, চোখ মুখ পুছে নাও, তোমার দাদা যান ঠিক আছে। তে বিনা বাক্যে নিয়ে নিল, তবে মুখে কিছু বলল না, মাথা নিচু করেই রইল। জাঙ্কুক ঘড়ি দেখে নিল, 6টা বাজে। শীতের দিন, 6টা মানে ভোর। তোমার কি ঘুম পেয়েছে? তে এবার মাথা তুললো, নাক টানতে টানতে বলল, আমার কি ঘুম পাওয়ার কথা না, তবে ঘুমানো উচিত। তুমি বললে আমি একটি কেবিন বুকিং করে দিতে পারি। লাগবে না, আপনি গিয়ে ঘুমান। তে আবারও কান্না করে ফেললো। জাঙ্কুক তার হাতটা এগিয়ে দিয়ে গেল তের মাথার দিকে, কিন্তু কিছু মনে করে আবার সরিয়ে নিল। উঠে দাঁড়িয়ে বলল, তোমার দাদাজান কি দেখবে? তে চট করে উঠে দাঁড়ালো, মাথা নাড়িয়ে সম্মতি দিল। জাঙ্কুক সামনের দিকে এগিয়ে গেল, তেও পিছু নিল। কেবিনের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তেকে ইশারা করলো, কাঁচের দরজা হওয়াতে ভিতরে স্পষ্টই দেখা যাচ্ছে। বোগামের সেন্স ফিরেছে, ডান হাত নাড়াতে না পারলেও তার বাম পাশে ঘুমিয়ে পড়া অর্ধাঙ্গীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বাম হাত দিয়ে। মুখে কিছু একটা বিড়বিড় করে বলছে, যা বাহির থেকে শোনা যাচ্ছে না। তের মন খারাপ থাকলেও এখন দাদাজান আর দাদিজানকে দেখে তার মন ভালো হয়ে গেছে। এখন তে মিটিমিটি হাসছে। তেকে মিটিমিটি হাসতে দেখে জাঙ্কুক ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, হাসছো কেন? দেখছেন আমার দাদাজান আর দাদিজানের ভিতর কত ভালোবাসা। জাঙ্কুক এবার মুচকি এসে বলল, এটা তো সবাই জানে। তাদের দুজনকে একসাথে দেখলে আমার বড্ড শান্তি লাগে। ইস, আমিও যদি দাদাজানের মতো একটা জামাই পেতাম, জীবন আমার ধন্য হয়ে যেত। বয়স কত তোমার? কেন? প্রশ্ন নয়, উত্তর করতে বলছি। 19, যদিও সার্টিফিকেটে 1 বছর কমানো আছে। আপনার? কাগজে কলমে 25, তবে আসলে 27। বলেই জাঙ্কুক উল্টো দিকে হাঁটা ধরলো, আবার গিয়ে বসে পড়লো। তেও তার পিছু নিল। যেতে যেতে সন্দেহের চোখে তাকিয়ে বলল, আপনার বয়স 30-এর কম? কেন, বিশ্বাস হয় না? তে মাথা নাড়িয়ে না বোঝালো। জাঙ্কুক কিছু একটা ভেবে বলল, আসলে আমি 2 ক্লাস গ্যাপ দিয়ে উপরে উঠেছিলাম। 3-4 না পড়ে 5-এ ভর্তি হয়েছিলাম, আর সার্টিফিকেটে বয়স কম বাবা করে দিয়েছে। তে হঠাৎ প্রসঙ্গ পাল্টে বলল, আপনি আমাকে নরমাল করতে এত কথা বলছেন তাই না? অন্য সময় তো বোম মেরেও আপনার মুখ থেকে কথা বের করা যায় না। জাঙ্কুক সে কথার উত্তর না দিয়ে বলল, এটা তোমার জামাই নিয়ে ভাবার সময় নেই, পড়াশোনা করার বয়স। ভালো করে পড়ো, নইলে রেজাল্ট খারাপ হবে। তে হতাশ সুরে বলল, জামাই নিয়ে সংসার করার বয়সে পড়াশোনা করলে রেজাল্ট তো খারাপ হবেই। এখনকার মেয়েদের মাথায় কি শুধু এসবই চলে? সবার জানি না, তবে আমার চলে। জাঙ্কুক আর কথা বাড়ালো না, বড্ড ক্লান্ত লাগছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে। একটু চা হলে ভালো হতো। ক্লিনিকের নিচে চা বা কফি পাওয়া যাবে। উঠে দাঁড়ালো, সোজা গিয়ে 2 কাপ কফি নিয়ে আসলো। একটা তেকে দিল, অপরটাতে নিজে চুমুক দিল। তে খেতে খেতে বলল, আপনি কিন্তু অতটাও খারাপ নন। হঠাৎ ভালো কেমনে হয়ে গেলাম? এই যে রিস্ক নিয়ে দাদাজানকে বের করে আনলেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে ধন্যবাদ? তো আপনাকে কি বিয়ে করে ধন্যবাদ দিতে হবে? জাঙ্কুক বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। যেতে যেতে বলল, মেয়ে তুমি বড্ড বেশি অপ্রয়োজনীয় কথা বলো। জাঙ্কুক চলে যেতেই তে মিটিমিটি হাসলো। এমপি মশাইকে জ্বালাতে ইদানিং তার বেশ ভালো লাগে। হঠাৎ দাদাজানের কথা মাথায় আসতেই আমারও মনটা খারাপ হয়ে গেল।
দেখতে দেখতে বেশ অনেকটা সময় কেটে গেছে। বোগাম এখন অনেকটাই সুস্থ, তবে ডান পাশে বেশ কিছু জায়গা সাদা হয়ে গেছে। হাসপাতালে যে কয়দিন ছিল তার মধ্যেই জাঙ্কুক বাড়িটা মেরামত করে দেয়। এই সময়টা তার খুব একটা খারাপ যায়নি। মাস্টার মশাই অসুস্থ জেনে অনেক ছাত্রছাত্রী তাকে দেখে গেছে। পুরোনো দিনের অনেক গল্প চলেছে। আহ, কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। পরীক্ষা শুরু হয়ে গেছে। সেন্টার পড়েছে একটু দূরে। বোগাম গাড়ি রিজার্ভ করে দিতে চেয়েছিলেন, তবে জিমিন করতে দেয়নি। সে জেদ ধরেছে তে তার সাথেই যাবে, না হলে সে নিজেও যাবে না। সাধারণত তে গাড়িতে চলাফেরা করে না, দম বন্ধ লাগে তার। তবে প্রতিদিন ঠিক সময় অটো পাওয়া রিস্কি বিষয় হয়ে যাবে। তে এমনিতেও আপত্তি ছিল না, শুধু দাদাজানের পারমিশনের অপেক্ষায় ছিল। পরীক্ষার মাঝে খুব বেশি ছুটি না থাকায় পরপর অনেকগুলো পরীক্ষা শেষ হয়ে যায়। জিমিনাতে দুজনেই ভালো স্টুডেন্ট, পাশাপাশি সিট পড়লেও খুব একটা কেউ কারোর হেল্পের প্রয়োজন হয়নি। এরই মাঝে জাংকুকের দিনগুলো প্রচুর ব্যস্ততায় কেটেছে। আজকে বোনের শেষ পরীক্ষা, ঠিক করেছে সে নিতে যাবে। যেই ভাবনা সেই কাজ। কলেজের পূর্ব পাশে গিয়ে দাঁড়ালো। সামনের দিকে অতিরিক্ত ভিড় হওয়াতে জিমিনের ড্রাইভারকে এখানেই দাঁড়াতে বলেছে। জিমিনাতে হলরুম থেকে বের হতে হতে প্রশ্ন নিয়ে আলোচনা করছে। গাড়ির কাছে এসে জিমিন ড্রাইভারের জায়গায় জাঙ্কুককে দেখে খুশি হয়ে গেল। তের ভাবভঙ্গি দেখে খুশি না অখুশি কিছু বোঝা গেল না। সে বেশ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে রইল। জিমিন এগিয়ে গিয়ে বলল, ভাইয়া তুমি এসেছো? পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, বেশ ভালো হয়েছে। এখন শুধু প্র্যাকটিক্যাল বাকি, তবে ওটা নিয়ে টেনশন নেই। জাঙ্কুক এবার তের দিকে তাকিয়ে বলল, তোমার পরীক্ষা কেমন হলো? ভালো। জাঙ্কুক আবার জিমিনের দিকে তাকিয়ে বলল, কোথাও ঘুরতে যাবি? দুজনেই খুব ক্লান্ত থাকায় কেউ রাজি হলো না। জাঙ্কুক আর কথা বাড়ালো না, গাড়িতে উঠতে বলে বাড়ির রাস্তা ধরলো। তে প্রতিদিন বড় রাস্তার সামনে এসে নেমে যায়। যদিও এখান থেকে আরেকটু ভিতরে যেতে হয়, তবুও উল্টো রাস্তায় যেতে হবে বলে তে প্রতিদিন এখানেই নামে। আজকেও ব্যতিক্রম হলো না। তে জিমিনের থেকে বিদায় নিয়ে নেমে পড়লো। তাকে নামতে দেখে জাঙ্কুকও নেমে পড়লো। জিমিন সেদিকে পাত্তা না দিয়ে চশমাটা পরে নিয়ে প্রশ্নগুলো আবারও দেখতে লাগলো। জাঙ্কুককে নামতে দেখে তে কিছুটা অবাক হয়ে বলল, নেতামশাই কিছু বলবেন? জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, বলুন। তুমি আমাকে আর চিঠি দাও না কেন? হুট করে এমন প্রশ্নে তে চমকালো, থমকালো, কিছুটা সময় নিয়ে বলল, আসলে এখন কথা শেষ করলো না। মনে মনে কিছু একটা ভেবে বলল, শুনুন নেতামশাই, লেখার শেষে থাকে ইতি। আমি আর দেব না আপনাকে চিঠি। জাঙ্কুক আরো একটু গম্ভীর হয়ে বলল, শোনো মেয়ে, তোমার চিঠির জন্য আমি পাগল হয়ে যাচ্ছি না। বলেই ধূপ করে গাড়ির দরজা খুলে ভেতরে চলে গেল। কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়ি নিয়ে চলেও গেল। তে ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে বিড়বিড় করে আওড়ালো, নেতামশাই বোধহয় পাগল হয়ে গেছে। পরীক্ষা শেষ, বাড়ি থেকে যাওয়ার সময় হয়ে এসেছে। ভার্সিটিতে চান্স পেতে হলে মেহনত করতে হয়। বোগাম নিজে যেতে পারবে না, তাই জাঙ্কুককে জানায় ঢাকায় কোনো একটি ভালো কোচিং এ তাদের ভর্তি করে দিয়ে আসতে। জাঙ্কুক দ্বিমত করে না। কাজের সূত্রে সপ্তাহে তাকে 5 দিনই ঢাকায় থাকতে হয়। সে জানায় আগে কোচিং ঠিক করে তারপর তে আর জিমিনকে নিয়ে যাবে। সব ঠিক থাকলেও বেঁকে বসে তে, সে কিছুতেই দাদা দাদিকে ছেড়ে যেতে চায় না। বোগাম পড়াশোনার বিষয়ে ভীষণ সিরিয়াস। সব দিক ছাড় থাকলেও এদিকে তিনি কাউকে ছাড় দেননি। তেমন তের এই বাহানাও কানে তোলেননি, বরং যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করতে বলেছেন। কোচিং এ ভর্তির টাকা আর কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য আজকে জাঙ্কুকে ডেকে পাঠিয়েছেন। জিমিন যখনই শুনেছে ভাইয়া তেদের বাড়ি যাবে, রেডি হয়ে নিচে এসে বসে আছে। জাঙ্কুক নিচে নামতেই জিমিন হাসলো, উঠে দাঁড়িয়ে বলল, আহ ভাইয়া, এত দেরি করলে কেন? তাড়াতাড়ি চলো। জাঙ্কুক তার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বলল, তুই কোথায় যাবি? কেন, আমার সইয়ের বাড়ি। তোর যেতে হবে না, আমার ফিরতে রাত হবে। জিমিন নাছর বান্দার মতো বলল, রাত হবে জানি, দাদাজান আমাকে পিঠে খাওয়ার দাওয়াত দিয়েছে। সাথে না নিলে দাদাজান কষ্ট পাবে, আর আমি গুরুজনকে কষ্ট দিতে পারবো না। জাঙ্কুক আর কথা বাড়ালো না। তার বোনের জন্য সে সবকিছু এনে দিতে পারবে, এটা তো সাধারণ একটি বিষয়। এই দাদিজানকে এটা ওটা এগিয়ে দিচ্ছে। সে জানে না আজকে জাঙ্কুকরা তাদের বাড়িতে আসবে, শুধু জানে তাদের বাড়িতে আজকে কেউ আসবে। দাদাজান বারান্দায় বসে বই পড়ছে। এমন সময় কারো কণ্ঠ ভেসে এলো, আসসালামু আলাইকুম স্যার, আসবো? বোগাম উত্তর দিয়ে বললেন, তোকে না বলেছি এখন দাদাজান ডাকবি, স্যার বলিস কেন? জাঙ্কুক হাসলো, ভালো লাগে এটা বলেই ডাকতে। তে বড় বড় করে তাকালো, তার মানে এই বেডার জন্য এত আয়োজন।
পিছন থেকে জিমিন গিয়ে তাকে জড়িয়ে ধরলো। তাকে পেয়ে তে তো মহা খুশি হয়ে গেল। টেনে ঘরে নিয়ে গেল তার ফোন দেখাতে। দাদাজান তাকে নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে, কিন্তু ফোন সম্পর্কে খুব একটা কিছু জানে না সে। জিমিন যেহেতু আগে থেকেই ফোন ছিল, এ বিষয়ে সে অভিজ্ঞতাও বেশি রাখে, তাই তে তাকে বলল, আমার ফোন দেখে বলতো কেমন হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। জিমিন, এবার আমাকে সবকিছু বুঝিয়ে দে, ফেসবুক খুলে দে। আচ্ছা, দিচ্ছি। দুজনে ফোন নিয়ে ঘাটাঘাটি শুরু করে। দুটোতে একসাথে বসলে আর কোনো দিকে খেয়াল থাকে না। বোগাম জাংকুকের সাথে বেশ অনেকদিন পর গল্পগুজব করলেন। লিসা তাদের সাথে যোগ দিয়েছেন, তবে রাতে খাওয়ার জন্য এবার তারাও দিচ্ছেন। তেদেরও ডাক দিলেন। সবাই এসে একসাথে খেতে বসলো। লিসা এটা ওটা দিতে দিতে জাংকুককে বললেন, কি গো এমপি মশাই, বিয়ে শাদী কর্তা না? জাংকুক আর চোখে তের দিকে তাকিয়ে বলল, এই বুড়ো বয়সী কি আর বউ জুটবে? বুড়ো? কে বুড়ো? যে তোরে এই কথা কইছে হ্যাঁ চোখ কানা, আর তার কপালে বুড়ো জামাই জুটবো দেখিস। জাংকুক হাসলো। তে রেগে তাকালো। সে জানে তার দাদি জান এত কিছু ভেবে বলেনি, কিন্তু এই লোকের হাসি দেখে তার মেজাজ বিগড়ে গেল। তবে কিছু বলল না। খাওয়া দাওয়া শেষ হতেই জাংকুক তাড়া দিল। লিসা বোগামকে তার ঘরে রাখতে গেলেন। জিমিন বাইরে হাত ধুচ্ছিল। তে একা একা জিনিসপত্র গুছিয়ে রাখছিল। জাংকুককে দেখে বলল, আপনি তখন হাসলেন কেন? তো হাসতে কি মানা ছিল? মানা থাকবে কেন? যত খুশি হাসুন, দরকার হলে মাইক এনে হাসুন। আমার হাসি দেখে তোমার জ্বলছে কেন? তে উত্তর করলো না, প্রসঙ্গ পাল্টে বলল, তা ব্যাপার কি এমপি মশাই, আজকাল আপনাকে তো আর দেখাই যায় না। জাংকুক তার দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, এখন তো আর সার্ফ এক্সেল লেটার পাই না, তাই কাজে ব্যস্ত থাকি। তে মুখ ভেঙচি কেটে বলল, আমি আর জিমিন কোথায় থাকবো? হোস্টেলে। শুনুন, আপনিও কি আমার আর জিমিনের সাথে থাকবেন? জাংকুক অবাক কণ্ঠে বলল, আমি গার্লস হোস্টেলে কেন থাকতে যাব? তে নিজের মাথায় নিজেই চাটি মেরে বলল, ওহ, ভুলেই গিয়েছিলাম আপনি ছেলে মানুষ। জাংকুক তাকে টিটকারি মারতে ছাড়লো না। ভুরু কুচকে বলল, দেখো মেয়ে, কোন দিন না আবার এটা ভুলে যেও না যে তুমি মেয়ে মানুষ। তাদের কথার মাঝে জিমিন চলে আসতে জাংকুক বলল, জিমিন, এবার যেতে হবে আমাদের। জিমিন বিদায় নিল সবার থেকে। চলে যাবে এমন সময় তে তার হাতে চুপি চুপি একটি চিঠি দিয়ে বলল, তোর খ্রিস্টমার্কা ভাইরে দিবি, নিজে খুলবি না। জিমিন কিছু বলতে গিয়েও পারলো না। জাংকুক তাড়া দিল। চিঠি নিয়েই বেরিয়ে পড়লো। গাড়ি চলছে আপন গতিতে। সারা রাস্তা আর কোনো কথা বললো না কেউ। বাড়ি ফিরতেই জিমিন জাংকুকের হাতে চিঠি না দিয়ে টুক করে পকেটের মধ্যে দিয়ে দিল। আজকে জিমিন আর তে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যাওয়ার আগে দুজনেই বেশ কান্নাকাটি করেছে। আপনজনদের ছাড়া থাকতে প্রায় সবারই কম বেশি কষ্ট হয়। দুজনে প্রতিযোগিতা লাগিয়ে কান্না করছে। জাংকুক শুধু চেয়ে চেয়ে দেখছে, কিছু বলছে না। কিন্তু 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে যখন থামলো না, তখন ধমক দিয়ে বলল, ড্রাইভার চাচা, গাড়ি ঘোরাও, আমরা বাড়ি ফিরবো। ব্যাস, দুজনের কান্না বন্ধ। তে কিছুটা রাগ হলো, কান্না করেও শান্তি নেই। কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হলো। সবাই গল্পগুজব করতে করতে পৌঁছালো ঢাকা। কালকে হোস্টেলে উঠিয়ে দেবে। আজকে জাংকুকের ফ্ল্যাটে থাকবে দুজন। এমন পরিকল্পনা করেই এসেছে জাংকুক আর জিমি। এ বিষয়ে তে অবগত নয়। গাড়ি এসে থামলো একটি অ্যাপার্টমেন্টের সামনে। জাংকুক গাড়ি থেকে নেমে যেতে যেতে ওদেরকে নামতে বলল। কিছু ব্যাগপত্র নিয়ে বাকিগুলো ড্রাইভারকে নিয়ে আসতে বলল। যেহেতু জিমিন এখানে আগেও থেকেছে, তাই সবকিছু তার চেনা। ঝটপট গাড়ি থেকে নেমে পড়লো। তে তাকে স্বাভাবিক কণ্ঠে বলল, এটা কি হোস্টেল? না না, এটা আমাদের ফ্ল্যাট। আজকে এখানেই থাকবো, কালকে আমরা হোস্টেলে যাব। এখানে কি থাকে? বেশিরভাগ সময় ভাইয়া থাকে। তে মাথা নামিয়ে নেমে পড়লো। সারা রাস্তা বকবক করে মাথা ব্যথা করছে। কিছু সময়ের মধ্যে ফ্ল্যাটে পৌঁছে গেল। জাংকুক আগে গিয়ে চাবি দিয়ে ভিতরে গেল। তে রুমে ঢুকেই অবাক হয়ে গেল। এত সুন্দর পরিপাটি করে রাখা সবকিছু। কে বলবে এখানে একটি ছেলে থাকে? জিমিন, তোরা ফ্রেশ হয়ে নে, আমিও ফ্রেশ হতে গেলাম। জাংকুক চলে যেতে জিমিন আর তেও একটি কথা না বলে রুমে চলে গেল। তে ফ্রেশ হয়ে আসতেই জিমিন গেল ফ্রেশ হতে। তে এদিক ওদিকে তাকিয়ে দেখছে সবকিছু। উঠে দাঁড়ালো, হাঁটতে হাঁটতে ব্যালকনির দিকে গেল। দোলনা দেখতে পেয়ে তো মহা খুশি। দোলনায় বসে ব্যালকনি দিয়ে চারিপাশে দৃশ্য দেখতে লাগলো।
জাঙ্কুক রুমে এসে ফ্রেশ হয়ে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিল। বড্ড ক্লান্ত লাগছে, তবে শুয়ে পড়ার আগে বাড়ি থেকে কিছু জামা কাপড় এনেছে, সেগুলো ব্যাগ থেকে বের করে বিছানার উপর রাখলো। এখানে আগের থেকে কিছু কাপড় চোপড় ছিল, তবে প্রয়োজনের তুলনায় কম, তাই এবার সাথে করে নিয়ে এসেছে। এক একটি করে কাপড় আলমারিতে তুলে রাখছিল। হঠাৎ পকেট থেকে একটি কাগজ নিচে পড়ে গেল। জাঙ্কুক ভুরু কুঁচকে চেয়ে রইল কিছু সময়, অতঃপর কাগজটা হাতে তুলে নিয়ে বিছানায় বসলো। কাগজের ভাঁজ খুলতেই বুঝে ফেললো এটা কে দিয়েছে। পড়তে শুরু করলো। সু অপ্রিয় এমপি মশাই, ভালো আছেন তো? অবশ্যই ভালো আছেন, না হলে তো আর দাওয়াত খেতে আসতেন না। পরীক্ষার কারণে এতদিন এলাকাবাসী সেভাবে খবর রাখতে পারেনি, তাই আপনাকেও চিঠি দেওয়া হয়নি। সে যাই হোক, আগের কাজগুলো দেখলাম ঠিকঠাকই করেছেন, চোরটাকেও ধরেছেন, কিন্তু আমার সোনার চেইন, সেটা তো পেলাম না। সবার জিনিস ফেরত দিলেন, আমারটা কেন দিলেন না? এটা কিন্তু ভারী অন্যায়। কালকে আমি স্বপ্নে দেখেছি আপনি আমার সোনার চেইনটা গলায় দিয়ে মাঠে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। এটা আমি কি করে মেনে নিই? তাড়াতাড়ি ফিরিয়ে দেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনার দলের লোকেরাই বেশি রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলে, তাদের একটু টাইট দিয়ে দেবেন। এবার আসি আরেক কথায়, দাদি যান না বুঝে কথাটি বলেছে। আপনি হাসলেন কেন? খুব মজা পেয়েছেন তাই না? শুনুন, আমার জামাই হবে একদম নায়কের মতো, বুড়ো টুড়ো হবে না। ভার্সিটিতে উঠেই বিয়ে করে নেব। অবশ্য আমার বিয়েতে আপনাকে দাওয়াতও দেব, রান্না বান্না করে দেবেন। শুনেছি আপনি নাকি খুব ভালো রান্না জানেন। আরো আছে, হাতে হাতে খাবারও পরিবেশন করে দেবেন। সবাই কত খুশি হবে জানেন। সবাই বলবে, আহ দেখেছো আমাদের এমপি কত দয়াবান। খবরের কাগজে বড় বড় হেডলাইন হবে, আর আপনার ভোটও বেড়ে যাবে। 1971 সালে ছিল পাকিস্তানি হানাদার, আর এখন আমাদের আছে এমপি জিওন জাংকুকের মতো পাকদা। ইতি, বুঝে গেছেন তো? আর বলতে চাচ্ছি না। চিঠি পড়া শেষ হতেই জাংকুক শীতল চোখে কিছু সময় তাকিয়ে রইল। কিছু সময় পরে উঠে দাঁড়ালো, আলমারির এক পাশে রেখে দিল। বেডে গিয়ে শুয়ে পড়লো। কিছু সময় রেস্ট নিল। খাবার অর্ডার করে দিয়েছে, খাবার আসলে সবাই মিলে একসাথে খেয়ে তারপরে ঘুমাবে। পরের দিন সকাল হতেই জাঙ্কুক ওদের নিয়ে বেরিয়ে পড়লো। আগে কোচিংটা চিনিয়ে দিল, পরে হোস্টেল। বেশি দূরত্ব না, কোচিং থেকে তাদের হোস্টেলটা 20 মিনিটের রাস্তা। জাঙ্কুক তাদের রেখে যাওয়ার সময় বারবার বলে দিয়েছে কোনো সমস্যা হলে তাকে জানাতে। তে জানায় কোনো সমস্যা হবে না, আর হলে জানাবে। তবে জাঙ্কুক কিন্তু তাকে টিটকারি মারতে ছাড়েনি। জিমিন যখন গাড়ি থেকে ব্যাগ বের করছিল, জাঙ্কুক তখন তের পাশে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলেছিল, যে কবিতা লিখো ভবিষ্যতে তো দেখছি রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে যাবে। যাই হোক, এটা তোমাদের নিজের বাড়ি নয়। বাদরামি কমিয়ে দুজনে ভদ্র হয়ে থাকবে। শোনো মেয়ে, সবাই কিন্তু তোমার সু অপ্রিয় এমপি মশাইয়ের মতো নয়। এটাই ছিল জাঙ্কুকের সাথে তার শেষ কথা। তারা এখানে এসেছে 2 সপ্তাহ হলো। জিমিনের সাথে জাঙ্কুকের কথা হলেও তার হয়নি। তে আর জিমিন 2 বেডের রুম নিয়েছে, তাই সিনিয়র জুনিয়র প্যারা নেই। প্রথম প্রথম বাড়ির জন্য প্রচন্ড মন খারাপ লাগতো। কয়েকদিন বাড়িতে ফোন দিয়ে কান্নাকাটিও করেছে, তবে ধীরে ধীরে খারাপ লাগা ভাবটা কমে গেছে। আপাতত পড়াশোনা নিয়ে দুজনে ব্যস্ত। আজ কোচিং শেষ করে জিমিন আর তে তাদের নতুন বন্ধু ন্যান্সি আর ইউনজুনকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেল। হঠাৎ জিমিনের চোখ গেল একদম শেষে বসা তার ভাইয়ের দিকে। মাথায় হাজারো প্রশ্ন আসলো। তৎক্ষণাৎ তেকে গুতা মেরে ফিসফিসিয়ে বলল, দেখ তে, ওটা ভাইয়া না? জিমিনের কথা শুনে সেদিকে দৃষ্টিপাত করলো তে। হ্যাঁ, সত্যিই তো। শুভ্র রঙের পাঞ্জাবি পরা বসে আছে এমপি মশাই। তবে অবাক হলো, তার পাশে বসে আছে জেনি। তে উঠে দাঁড়ালো। সবাই একসাথে বলে উঠলো, কোথায় যাচ্ছিস? দাঁড়া, এমপি মশাইরে একটু জ্বালিয়ে আসি। জিমিন মুচকি হেসে সম্মতি দিল। ন্যান্সি আর ইউনজুন সেদিকেই তাকিয়ে রইল, কি হয় দেখার আশায়। জাঙ্কুক কিছু একটা নিয়ে জেনির সাথে আলোচনা করছিল। বিষয়টা যে সিরিয়াস তাদের ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে। তবুও পিছু হটলো না তে, এগিয়ে গেল। এই বেডা তাকে কিছু না বলায় দিনের পর দিন তের সাহস বেড়েই চলেছে। হুট করে গিয়ে জাঙ্কুকের পাশের চেয়ারটা টেনে বসলো। এমপি মশাই, আপনি আমাকে না নিয়ে একা একা রেস্টুরেন্টে খেতে এসেছেন? দুজনেই ভেবাচাকা খেয়ে গেল। জেনি বিষয়টা বুঝতে একটু সময় লাগলো। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, তুমি এখানে কেন? আসতে পারি না? জেনি হেসে বলল, কেন পারবে না পিচ্চি? অবশ্যই পারবে। আমি নিতা সাহেবকে বলেছিলাম তোমায় নিয়ে আসতে, কিন্তু বললো তুমি নাকি পড়াশোনায় ব্যস্ত। তে অভিযোগের সুরে বলল, আপু এই লোকের কথা একদম বিশ্বাস করবে না। আমি অলওয়েজ ফ্রি, কিন্তু তার
তো সময় নেই আমার জন্য। জেনি জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, এসব কি শুনছি নেতা সাহেব? জাঙ্কুক কিছু বলল না, চুপ করে রইল। সে এই সময় মোটেও তেকে আশা করেনি। জেনি উত্তর না পেয়ে তেকে বলল, বুঝলে তে, সময় থাকতেই আঁচলে বেঁধে নাও। তে বুঝতে না পেরে বলল, মানে? মানে আবার কি? সময় থাকতে বিয়ে করে নাও। এখন তোমায় পাত্তা দিচ্ছে না, বিয়ের পরে তুমি পাত্তা দেবে না, শোধ তুলবে। তে কিছুটা থতমত খেয়ে গেল, তবুও হাসার চেষ্টা করে বলল, বিয়ে করার সময় নেই তার। জেনি কিছু বলবে তার আগেই জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলে উঠল, কে বলেছে সময় নেই? চলো মেয়ে, আজকেই তোমাকে বিয়ে করব, তারপরে 24 ঘন্টা শুধু তোমাকেই সময় দেব। তে চট করে উঠে দাঁড়িয়ে বলল, না না, আজকে আমি ব্যস্ত, অন্যদিন বিয়ে করব, কেমন? বড় বড় পা ফেলে চলে গেল তে। জেনি সেদিকে তাকিয়ে হেসে বলল, পিচ্চিটা কিন্তু ভীষণ দুষ্ট নেতা সাহেব, দেখে শুনে রাখবেন। জাঙ্কুক মুচকি হেসে বলল, অবশ্যই। এখন আমরা আবার আলোচনা শুরু করি। আচ্ছা, শুরু করুন। তে হাঁপাতে হাঁপাতে গিয়ে টেবিলে বসলো। এতক্ষণ সবাই সেদিকে তাকিয়ে থাকলেও কিছু শুনতে পায়নি। তাকে এভাবে আসতে দেখে ন্যান্সি বলে উঠল, কিরে, তোর কি ওই ব্যাটারে দেখে হাঁপানি উঠে গেল? তুই চুপ থাক বেটি। এবার জিমিন জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে? তে থতমত গলায় জবাব দেয়, তোর ওই খ্রিস্টমার্ত ভাই এত চালাক কেন রে? কেন, কি হয়েছে? তে এবার সবাইকে সবকিছু খুলে বলল। সবাই তের কথা শুনে হাসতে লাগলো। ইয়নজুন বলে উঠলো, যাই বলিস, এই বেটা এমপির সাথে কিন্তু তোরে সেই মানাইবো। তুই চুপ থাক ফাজিল। খাওয়া দাওয়া শেষ করে যে যার গন্তব্যে চলে গেল। জিমিনদের কোচিং 3 দিন বন্ধ দিয়েছে। তারা প্রথমে ভেবেছিল বাড়িতে যাবে, কিন্তু পড়াশোনার অনেক চাপ, বাড়িতে যাওয়া আসার ক্লান্তিতে পড়াশোনা হবে না। তাই তারা সিদ্ধান্ত নিল জিমিনের চাচার বাসায় যাবে, মানে সুগাদের বাসায়। জিমিনের তে একদিন হলো তার চাচার বাসায় এসেছে। তের এখানে বেশ ভালো লাগছে। সুগা এবং আয়ু অনেক ফ্রেন্ডলি। আয়ু ঘরে ঢুকতে ঢুকতে বলল, কি তোরা দুটো এখনো ফোন নিয়ে কি করছিস? বাইরে ভাইয়া চলে আসছে, অথচ তোদের ফ্রেশ হওয়া হলো না। তে হাসার চেষ্টা করে বলল, আসলে আপু, আমরা একটু গান শুনছিলাম। ওহ, বাইরে চল, মা ডাকছে তোদের। আচ্ছা। আয়ু বেরিয়ে যেতে যেতে আবার ঘুরে আসলো। তে আর জিমিনকে নিয়ে বিছানায় বসলো। একটা মজা করবি? তে আগ্রহ নিয়ে বলল, কার সাথে? সুগা ঘরের ভিতর ঢুকতে ঢুকতে বলল, জাঙ্কুক ভাইয়ের সাথে। তে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, না না, কুমিরের ডেরায় থেকে তার সাথে টক্কর দেওয়া যাবে না। আয়ু সে কথায় দ্বিমত জানিয়ে বলল, আরে ধুর, টেরই পাবে না। জিমিন বলল, তে রাজি হয়ে যা। তে কিছুটা সময় ভেবে বলল, কিন্তু করবোটা কি? সুগা দাঁত কেলেই বলল, ফ্লার্টিং করবে। ওকে, ফোন দিন। সুগা একটি নতুন সিম ফোন থেকে খুলে তেকে দিল, আর দরজার সামনে গিয়ে উকি দিয়ে দেখলো জাঙ্কুক কি করছে। জাঙ্কুক আজকেই তার চাচির অনুরোধে তাদের বাসায় এসেছে। জাঙ্কুক পায়ের উপরে পা তুলে সোফায় খবরের কাগজ পড়ছে। অন্যদিকে তার কোনো খেয়ালই নেই। তে কল দিতে দিতে বলল, যদি ভয়েস চিনে যায়? আয়ু বলল, আরে যাবে না, একটু টেনে টেনে কথা বলবি। প্রথমবার কল হলো, জাঙ্কুক ধরলো না। দ্বিতীয়বার রিং হতে রিসিভ করে সালাম দিল, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। একটু বিপদে পড়ে কল দিয়েছি। জি বলুন, কিভাবে সাহায্য করতে পারি? একটা রাস্তা চিনিয়ে দিতে পারবেন? কোথাকার রাস্তা? আপনার মনে যাওয়ার রাস্তা। দুঃখিত, সেই জায়গায় অন্য কারো অবস্থান। সবাই চোখ বড় বড় করে তাকালো। তে বলল, সমস্যা নেই, তাকে মনে রাখবেন আর আমাকে কিডনিতে। জাঙ্কুকের মেজাজ বিগড়ে গেল। ফোনটা সামনে ধরে বোঝার চেষ্টা করলো। গম্ভীর কণ্ঠে বলল, আপনি জানেন আমি কে? গরু খায় ঘাস, আপনি আমার ক্রাশ। তের কথা শুনে সবাই হাসতে হাসতে নিচে বসে পড়লো। তে হাত দিয়ে ইশারা করে চুপ থাকতে বলল। জাঙ্কুকের ভয়েসটা একটু চেনা চেনা লাগলো, তাই ফোন না কেটে বলল, আপনি কে? আপনার ভবিষ্যৎ বউ। আমি কে? আমার ভবিষ্যৎ জামাই। জাঙ্কুক এবার শিওর হয়ে গেল এটাতে, তবে দেখতে চাইলো আর কি কি বলতে পারে। তাই কপট রাগ দেখিয়ে বলল, এই মেয়ে, এক থাপ্পড় দিয়ে আদব কায়দা শিখিয়ে দেব। তে কিছুটা ভরকে গেল, তবে বাকি সবাই চালিয়ে যেতে বলল। তাই বলল, আপনি না নেতা, আপনার দায়িত্ব জনগণের সেবা করা, কিন্তু আপনি কি করছেন? একটা নিষ্পাপ মেয়েকে হুমকি ধুমকি দিচ্ছেন। ছি! বলেই মুখ চেপে হাসলো তে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, তাহলে আমার এখন কি করা উচিত? আপনার মনে রাস্তাটা একটু বলে দিন। জাঙ্কুক মুচকি এসে বলল, শোনো মেয়ে, আমার মনের রাস্তা বেশি দূরে নয়,
সবে 1 মিনিটের রাস্তা, সোজা রুম থেকে বেরিয়ে এসো, আমি অপেক্ষায় আছি। তে হতভম্ব হয়ে ফোন কেটে দিয়ে বিছনায় গিয়ে বসে পড়লো। সবাই ভয়ে একে অপরের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেল। তে দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বলল, আমি কিছুতেই বাইরে যাচ্ছি না, এই লোক দুনিয়ার বদ, আমাকে কাঁচাই খেয়ে ফেলবে। জিমিন নাক থেকে চশমা টেনে সোজা পড়তে পড়তে বলল, কাঁচা কি খাওয়া যায় নাকি? আমি না হয় ভাইয়াকে একটু ভেজে দেব। তে দাঁত কিরমির করে বলল, দিন আমারও আসবে। তে ফোন কাটতেই জাঙ্কুক হাসলো, বিড়বিড় করে বলল, শোনো মেয়ে, তোমার চিঠিগুলো বড্ড মিস করে তোমার এমপি মশাই। আর দেও না কেন চিঠি? রোজ সবাইকে খেতে ডাকলে সবাই একটু ভয় ভয়ে খাবার টেবিলে আসলো, কিন্তু জাঙ্কুককে স্বাভাবিক দেখে সবাই একটু স্বস্তি পেল। সবাই গিয়ে একসাথে নাস্তা করতে বসলো। সুগা খেতে খেতে তেকে উদ্দেশ্য করে বলল, কি তে, তোমার ভবিষ্যৎ প্ল্যান কি? তে লুচি চেবোতে চেবোতে বলল, আপাতত ঢাবে, তারপরে শ্বশুর বাড়ি। আয়ু বলল, ভার্সিটি ওঠার সাথে সাথে বিয়ে করবে নাকি? তো আশেপাশে মানুষের মতো সন্ন্যাস নেব নাকি? জাঙ্কুক এত সময় চুপচাপ খাচ্ছিল, তবে কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বুঝতেই আর চোখে তের দিকে তাকালো। সবাই মুখ টিপে হাসছে। সুগা আবারও জিজ্ঞাসা করলো, তাতে তোমার কেমন ছেলে পছন্দ? রাজনীতি না করা সব ছেলেই আমার পছন্দ। তাহলে তো আমাকেও তোমার পছন্দ। তে মাথা নাড়িয়ে সম্মতি দিল। জিমিন খেতে খেতে বলল, তোর কবিতা দিয়ে তোর পছন্দ বোঝা দেখি। যাকে দেখে সবাই বলবে মার হাবা, সেই হবে আমার বাচ্চার বাবা। জাঙ্কুক অস্ফুট কণ্ঠে বলল, সকাল বিকাল 3টা থাপ্পড় দিলে এমন উল্টোপাল্টা কবিতা বলা বের হয়ে যাবে। এভাবে কথা বলতে বলতে 4জন খেতে থাকলো। সব কথা যে জাঙ্কুককে শুনিয়ে শুনিয়ে এই বিচ্ছুগুলো বলছে তা জাঙ্কুকের বুঝতে বাকি রইল না। আয়ু আবার বলল, জানিস তে, তোকে আমার এত ভালো লাগে, আমি যদি ছেলে হতাম তাহলে তোকেই বিয়ে করে নিতাম। জাঙ্কুকে হঠাৎ কাশি উঠে গেল। জিমিন ঝটপট পানি ঢেলে এগিয়ে দিল। জাঙ্কুক তা ঢকঢক করে খেয়ে সবার দিকে একবার তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, খাওয়ার সময় তো কথা কিসের তোদের? শেষ। কেউ আর কোনো কথা বলল না। কথা বললেই বিপদ। জাঙ্কুকের তর্কে জড়ানো পছন্দ নয়, তাই সবার 100 কথা আর তার এক কথার সমান। খাওয়া দাওয়া শেষ করে জাঙ্কুক রেস্ট নিতে গেল, আর বাকিরা গেল ছাদে আড্ডা দিতে। সো বাটারফ্লাই, গল্পের এই পর্বটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর বাকি পর্বগুলো দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। আল্লাহ হাফেজ।